আমি তো কাউকে দেখতেই পাচ্ছি না, তোরা কি দেখাবি আমায় একটু? আমি কি চেক করব? হ্যালো, 1 2 3 4 5 6 7 8 9 10, চেক চেক চেক। হ্যালো হ্যালো, চেক 1 2 3 4 5 6। আপনারা আমাকে কি শুনতে পাচ্ছেন? তাহলে একটু জানিয়ে দিন, তাহলে এখান থেকে আমাদের বিজয়ের আড্ডা শুরু করা যায়। আসলে নতুন প্রযুক্তির সঙ্গে সকলকেই অভ্যস্ত হতে হচ্ছে, সেই কারণে এই ধরনের প্রস্তুতির একটু প্রয়োজন থাকে। নানা ধরনের প্রযুক্তি, এক একদিন এক এক রকম অ্যাপ, তার মধ্যে দিয়ে আমরা পৌঁছানোর চেষ্টা করছি আপনাদের কাছে। সঞ্জয়দা জানাচ্ছেন যে হ্যাঁ শুনতে পাচ্ছেন, একদম কারেক্ট আছে, ক্লিয়ার শুনতে পাচ্ছি, যেতে পারো। নমস্কার নমস্কার, বঙ্গীয় পরিষদ গুরগাঁওয়ের ফেসবুক পেজ থেকে আজকে বিজয়ার দিন আপনাদের সকলকে যদিও দেখতে পাচ্ছি না চোখের সামনে, যেভাবে স্টুডিওতে একসময় রেকর্ডিং করতাম ঠিক সেই রকম একটা আবহ এখানে এই স্টুডিওর মধ্যে, কিন্তু বুঝতে পারছি যে আপনাদের স্মার্টফোনের সামনে বা কেউ কেউ স্মার্ট টিভির সামনেও হয়তো বা আপনারা বসেছেন এই বিজয়ার আড্ডায় যোগ দিতে। বঙ্গীয় পরিষদ গুরগাঁওয়ের প্রত্যেককে, উদ্যোক্তাদের এবং এই বঙ্গীয় পরিষদ গুরগাঁওয়ের যারা সদস্য, যারা যুক্ত এই সংস্থার সঙ্গে, তাদের সকলকে আমার তরফ থেকে শুভ বিজয়ার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা জানাচ্ছি। এই অতিমারী পরিস্থিতিতেও আপনারা যে সাহসী পদক্ষেপ নিয়েছেন, যে পুজোর সঙ্গে, দুর্গা পুজোর সঙ্গে বা দুর্গোৎসবের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে যা আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান, এগুলো কিন্তু অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে, দুর্গাপুজোর সঙ্গে যেমন অঞ্জলি জড়িয়ে, যেমন সিঁদুর খেলা জড়িয়ে, তেমনি সাংস্কৃতিক অনুষ্ঠানও জড়িয়ে। তো সেই সাংস্কৃতিক অনুষ্ঠানকে এই প্রযুক্তির মাধ্যমে আপনারা মানুষের কাছে পৌঁছে দিচ্ছেন, এটা একটা বিরাট কাজ। আর আমরাও এই দমবন্ধ করা পরিস্থিতিতে, এই অতিমারী পরিস্থিতিতে, বিভিন্ন প্রযুক্তির চাপে ক্লান্ত হতে হতে মাঝে মাঝে যখন বুঝতে পারি যে ফোনের সামনে আপনারা বসে আছেন বা স্মার্ট টিভির সামনে আমাদের জন্য উদ্গ্রীব হয়ে, তখন কিন্তু অনেক হতাশার মধ্যেও এক আশার আলো আমরা দেখতে পাই। যাই হোক, আজকে কিছু কথা, কিছু কবিতা আপনাদের জন্য ভেবেছি নিয়ে এসেছি, শোনাবো বলে। অনেক অনুরোধও এসেছে আমার কাছে উদ্যোক্তাদের তরফ থেকে, তো সব অনুরোধ তো রাখা যাবে না। আর স্পেশালি কিছু কিছু কবিতা হয় জানেন, যেগুলো আমি বহু মঞ্চে উপস্থাপিত করেছি আগে, সেগুলো ঠিক ওই আমার ছাত্রছাত্রীদের বলছিলাম বা বন্ধুদের, সেই মঞ্চ না হলে, সামনে এই হাজার হাজার মানুষের ভিড় না হলে, ওই গটগট করে স্টেজে না উঠলে, সেই মাইক্রোফোনের অ্যাম্বিয়েন্স না পেলে ওই ওই স্পিরিটটা আসে না ওই কবিতাগুলো বলার। স্টুডিওর এই ঠান্ডা অ্যাটমসফিয়ার, এই লাইটের সামনে, সামনে মোবাইল ফোন, এখানে আমার সঙ্গে যিনি ব্যাকগ্রাউন্ড স্কোর করবেন আমার ছাত্রী প্রফেসর শ্রাবন্তী বসে আছেন, আরও দু একজন ছাত্রছাত্রী এসেছে আজকে এই বিজয়ার আড্ডায় যোগ দেবার জন্য, তারা সব স্টুডিওর বাইরে আছে। তো বা এই সব কিছু সত্যি ঠিকই, কিন্তু সবচেয়ে সত্যি মনে হয় যে সেই দিনগুলো যখন আমি এই দুর্গোৎসবে এক মঞ্চ থেকে আর এক মঞ্চে ছুটে গেছি এবং আপনাদের কাছে সরাসরি পৌঁছিয়েছি, সেই আনন্দ, সেই সব দিনগুলোর কথা মনে করেই এখন আজকের দিনে মন ভালো রাখার চেষ্টা করি। আসলে প্রতি বছর মাই বিশেষ কয়েকটি দিন আসেন, আবার 4 দিন পরে চলে যান শ্বশুরবাড়ি,
কিন্তু মার এই যে আগমন এ কিন্তু চিরকালীন। মা, মা শব্দটা উচ্চারণ করলেই এমন আবেগ জড়িয়ে থাকে। সেই মা কখনো ঘরের মা, কখনো মন্দিরের মা, কখনো দেশমাতৃকা। আর মা তো চিরকালীন। রবীন্দ্রনাথের কবিতায় সেই মাকে একটু মনে করি। আজি বাংলাদেশের হৃদয় হতে কখন আপনি, তুমি এই অপরূপ রূপে বাহির হলে জননী। ওগো মা, তোমায় দেখে দেখে আঁখি না ফিরে, তোমার দুয়ার আজি খুলে গেছে সোনার মন্দিরে। ডান হাতে তোর খড়গ জলে, বাঁ হাত করে শঙ্কাহরণ, দুই নয়নে স্নেহের হাসি, ললাট নেত্র আগুন বরণ। ওগো মা, তোমার কি মূরতি আজি দেখি রে, তোমার দুয়ার আজি খুলে গেছে সোনার মন্দিরে। তোমার মুক্ত কেশের পুঞ্জ মেঘে লুকায় অশনি, তোমার আঁচল ঝলে আকাশ তলে রৌদ্র বসনি। ওগো মা, তোমায় দেখে দেখে আঁখি না ফিরে, তোমার দুয়ার আজি খুলে গেছে সোনার মন্দিরে। যখন অনাদরে চাইনি মুখে, ভেবেছিলেম দুঃখিনী মা, আছে ভাঙা ঘরে একলা পড়ে, দুঃখের বুঝি নাই সীমা। কোথা সে তোর দরিদ্র বেশ, কোথা সে তোর মলিন হাসি, আকাশে আজ ছড়িয়ে গেল ওই চরণের দীপ্তি রাশি। ওগো মা, তোমার কি মূরতি আজি দেখি রে, তোমার দুয়ার আজি খুলে গেছে সোনার মন্দিরে। যখন অনাদরে চাইনি মুখে, ভেবেছিলেম দুঃখিনী মা, আছে ভাঙা ঘরে একলা পড়ে, দুঃখের বুঝি নাই সীমা। কোথা সে তোর দরিদ্র বেশ, কোথা সে তোর মলিন হাসি, আকাশে আজ ছড়িয়ে গেল ওই চরণের দীপ্তি রাশি। আজি দুঃখের রাতে সুখের স্রোতে ভাষাও ধরণী, তোমার অভয় বাজে হৃদয়ে মাঝে হৃদয় হরণী। ওগো মা, তোমার কি মূরতি আজি দেখি রে, তোমার দুয়ার আজি খুলে গেছে সোনার মন্দিরে। মায়ের এই দুয়ার সবসময় খোলা সকলের জন্য। আর মায়ের রূপ দেখে দেখে আঁখি সত্যি আঁখি না ফিরে। তো সেই মায়ের আবাহন কোনো স্বল্প সময়ের জন্য হতে পারে না, তো সেই মায়ের আবাহন চিরকালীন। প্রতিদিন প্রতি মুহূর্তে আমরা সেই মাকে ডাকি। যারা টেলিফোনে আমার সঙ্গে একটু কথা বলতে চান বা কোনো প্রশ্ন যদি থাকে আপনাদের, তাহলে আপনারা এই টেলিফোন নাম্বারে ফোন করতে পারেন। ফোন নাম্বারটি জানিয়ে দিচ্ছি, 9836527210, 9836527210। এই নাম্বারে ফোন করে আপনারা কোনো প্রশ্ন বা কোনো কিছু কথা জিজ্ঞাসা থাকলে রাখতে পারেন। আমি সরাসরি তো আপনাদের কাউকে দেখতে পাচ্ছি না, তবু সঞ্জয় বাবু যিনি আমাকে ফোন করেছিলেন এবং মেল করেছিলেন, তাকে বিশেষ ধন্যবাদ জানাই যে তার জন্য আরেক রকমের অভিজ্ঞতা হলো। এর আগে এই অতিমারির সময়ে আমরা বাড়ি থেকে অনেক ডিজিটাল কনসার্ট করেছি, বিভিন্ন অ্যাপের মধ্যে দিয়ে করেছি, কিন্তু এটি একটু অন্যভাবে করা। আমার ঠিক বাড়ির উল্টো দিকে আমার খুব প্রিয় এক ভাই আছে, তার এক স্টুডিও দেবাশিস, তার স্টুডিও থেকে আমরা এই সরাসরি এই প্রোগ্রামটিতে আজকে অংশ নিচ্ছি। দেবাশিস খুব সুন্দর করে স্টুডিওটি সাজিয়ে দিয়েছে আমার জন্য, আমাদের জন্য। ওকেও অনেক ধন্যবাদ জানাচ্ছি এখান থেকে।
পুজো মানে আমি জানি না আপনাদের কি মনে হয়, বা আজকে যারা এই অনুষ্ঠান বা এই ডিজিটাল অনুষ্ঠান দেখছেন, পুজো মানে পুজোর দিনগুলো মানেই ছোটোবেলা, পুজোর দিনগুলো মানেই স্মৃতি, পুজোর দিনগুলো মানেই মহালয়া, মহিষাসুরমর্দিনী, পুজো মানেই বীরেন্দ্র কৃষ্ণভদ্র, পুজো মানেই বাবা মা, পুজোর জামা কাপড়, নতুন জামার গন্ধ, পুজো মানে পুজোর গান, পুজো মানে পুজোর শারদ সংখ্যা, এইভাবেই কিন্তু আমাদের ছোট থেকে বড় হয়ে ওঠা। তো আমার খুব মনে পড়ে স্কুলে যখন পড়ি, আমি তো একটু কবিতার বই বেশি পড়তাম। তো স্কুলে যখন পড়ি, যে কবিতাটার মধ্যে দিয়ে পুজো আসতো, মানে মহালয়ারও আগে যে কবিতার মধ্যে দিয়ে আমার মনে পুজো আসতো, আমার মনে হয় আপনাদের অনেকের মনেও সেই কবিতার কথা লুকিয়ে আছে। রবীন্দ্রনাথের কবিতা, সেটাও ছুটির আয়োজন। আমার কথা সবাই ঠিকঠাক শুনতে পাচ্ছেন বলেই মনে হয়, তাই তো? কাছে এলো পুজোর ছুটি, রোদ্দুরে লেগেছে চাঁপা ফুলের রং, হাওয়া উঠছে শিশিরে শিরশিরিয়ে, শিউলির গন্ধ এসে লাগে যেন কার ঠান্ডা হাতের কোমল সেবা। আকাশের কোণে কোণে সাদা মেঘের আলস্য, দেখে মন লাগে না কাজে। মাস্টারমশাই পড়িয়ে চলেন পাথুরে কয়লার আদিম কথা। ছেলেটা বেঞ্চিতে পা দোলায়, ছবি দেখে আপন মনে। কমল দিঘির ফাটল ধরা ঘাট, আর ভঞ্জদের পাঁচিল ঘেঁষা আতা গাছের ফলে ভরা ডাল। আর দেখে সে মনে মনে তিসির খেতে গোয়ালপাড়ার ভেতর দিয়ে রাস্তা গেছে এঁকে বেঁকে হাটের পাশে নদীর ধারে। কলেজের ইকোনমিক্স ক্লাসে খাতায় ফর্দ নিচ্ছে টুকে, চশমা চোখে, মেডেল পাওয়া ছাত্র। হালের লেখা কোন উপন্যাস কিনতে হবে, ধারে মিলবে কোন দোকানে। মনে রেখো পাড়ির শাড়ি, সোনায় জড়ানো শাখা, দিল্লির কাজ করা লাল মখমলের চটি, আর চাই রেশমে বাঁধাই করা অ্যান্টিক কাগজের ছাপা কবিতার বই। এখনো তার নাম মনে পড়ছে না। ভবানীপুরের তেতলা বাড়িতে আলাপ চলছে সরু মোটা গলায়। এবার আবু পাহাড় না মাদুরা, না ডালহাউসি কিংবা পুরী, না সেই চিরকেলে চেনা লোকের দার্জিলিং। আর দেখছি সামনে দিয়ে স্টেশনে যাবার রাঙা রাস্তায় শহরের দাদন দেওয়া দড়ি বাঁধা ছাগলছানা 5টা-6টা করে। তাদের নিষ্ফল কান্নার স্বর ছড়িয়ে পড়ে কাশের ঝালর তোলা শরতের শান্ত আকাশে। কেমন করে বুঝেছে তারা এলো তাদের পূজার ছুটির দিন। আহা, রবীন্দ্রনাথের এই কবিতার সঙ্গে সঙ্গেই তো সেই ছোটবেলার পুজোর দিনগুলো ফিরে ফিরে আসা, ফিরে ফিরে পাওয়া। এই কবিতার সঙ্গে সত্যি আমার অনেক অনেক স্মৃতি জড়িয়ে আছে, ছোটবেলার স্মৃতি। এখনও ছোটবেলাকে খুঁজে পেতে গেলে এই কবিতাটি পড়ি একবার। রবীন্দ্রনাথের কবিতা তো শোনালাম, এরপরে যাঁর কবিতা শুনে বড় হয়েছি বা যাঁদের কবিতা পড়ে কবিতাকে ভালোবেসেছি বা কবিতার ভালোবাসা আমার রক্তের মধ্যে ঢুকে গেছে, শিরায় শিরায় বয়ে চলেছে সেই প্রেম, সেই আবেগ, তিনি কাজী নজরুল ইসলাম। তার একটি কবিতা যদিও আগে পড়েছি, এখনও পড়লে বললে মনে হয় যে কত প্রাসঙ্গিক। এই যে এত অশুভ শক্তি চারপাশে, আমরা তো মাকে আবাহন করি সেই কারণেই যে মা তুমি এসো, তুমি এইসব অশুভ শক্তির বিনাশ করো এবং শুভ শক্তির জয় ঘোষণা করো। চারপাশে যেসব সাম্প্রদায়িক বিদ্বেষ, লোভ, হানাহানি, মিথ্যাচার, সেগুলো সব ধ্বংস হোক। তুমি তোমার শুভ চেতনা দিয়ে, তোমার শুভ বোধ দিয়ে, তোমার আশীর্বাদ দিয়ে আমাদের মনকে শুদ্ধ করো। তো সেই কবিতাটি শোনাবো, আগমনী, তার একটি নির্বাচিত অংশ। শুনুন। জাগো জননী
একই রণ বাজা বাজে ঘন ঘন ঝন রণ 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 ঝন ঝন, একই দমকি দমকি ধমকি ধমকি ড্রামা দ্রিমি দ্রিমি গমকি গমকি, ওঠে ছোটে 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 লোটে ফোটে বন্হি ফেনেকি চমকি চমকি, ঢাল তলোয়ার খন খন, একই রণ বাজা বাজে ঘন ঘন ঝন রণ 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 ঝন ঝন, হই হই রব ওই ভৈরব, হাঁকে লাখে লাখে ঝাঁকে ঝাঁকে ঝাঁকে, লাল গৈরিকে গায়ে সৈনিক, ধায়ে তালে তালে ওই পালে পালে, ধরা কাপে দাপে যাকে মহাকাল কাপে থর থর, রণে করো করো কারা খারা খাত, শিরে পিষে হাঁকে রথ ঘর ঘর ধ্বনি ঘর ঘর। তুমি যাও त्वं स्वाहा त्वं स्वधा त्वं हि वषट्कारः स्वरात्मिका सुधा तमक्षरे नित्ये त्रिधा मात्रात्मिका स्थिता अर्धमात्रा स्थिता नित्या जानुच्चर्य विशेषतः রণরঙ্গিনী জগৎ মাতার দেখ মহারণ, দশ দিকে তাঁর দশ হাতে বাজে দশ প্রহরণ, পদতলে লোটে মহিষাসুর, মহামাতা ওই সিংহ বাহিনী, জানায় আজিকে বিশ্ববাসীকে, শাশ্বত নহে দানব শক্তি, পায়ে পিষে যায় শির পশুর, নাই দানব নাই অসুর, চাই নেশুর চাই মানব, বরা ভয় বাণী ওই রেকার, শুনি নহে হই রই এবার, উঠরে উঠ ছোটরে ছোট, শান্ত মন ক্ষান্তরণ, খোলতরণ চল বরণ, করবো মায়ে ডরবো কায়, ধরবো পায়ে কাটছে আর, বিশ্বমাই পাটসে যায়। अर्धमात्रा स्थिता नित्या जानुच्चर्य विशेषतः আজ আকাশ ডোবানো নেহারি তাহারি চাওয়া, ওই শেফালিকা তলে কে বালিকা চলে, কেশের গন্ধ আনিছে আশ্বিন হাওয়া, এসেছে রে সাথে উৎপলাক্ষী, চপলা কুমারী কমলা ওই, সরসী জনিভ শুভ্র বালিকা, এলো বিনা পানি অমলা ওই, এসেছে গণেশ এসেছে মহেশ, বাসরে বাস জোর উচ্ছ্বাস, এলো সুন্দর সুর সেনাপতি, সব মুখ যে চেনা চেনা অতি, বাসরে বাস জোর উচ্ছ্বাস। হিমালয় জাগো ওঠো আজি, তব সীমালয় হোক, ভুলে যাও শোক চোখে জলব, শান্তির আজি শান্তি নিলয়, এ আলয় হোক, ঘরে ঘরে আজি দীপ জ্বলুক, মার আবাহন গীত চলুক, দীপ জ্বলুক গীত চলুক, দীপ জ্বলুক গীত চলুক, আজ কাপুক মানব কল কল্লোলে, কিশলয়ে সমনি খেলেব, স্বাগতম স্বাগতম মাতরম মাতরম, ওই 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 বিশ্বকণ্ঠে বন্দনা বাণী লুণ্ঠে, বন্দে মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম। দিদি অনেকের কল মানে ইয়ে আছে, টেক্সট আছে, কল দিতে চাইছে না ইচ্ছে করে, তোমার বেশি কবিতা শুনবে বলে। পূর্ণিমা মুখোপাধ্যায় লিখছেন গায়ে কাটা দিচ্ছে, এরকম বহু লোক মানুষ লিখছেন। আর শান্তনুদা বলছেন ব্যাকগ্রাউন্ড খুব ভালো হচ্ছে, আচ্ছা থ্যাংক ইউ। একজন বলছেন যে স্টুডিওটা খুব সুন্দর আর অসাধারণ বলা, এরকম ভাবে শুনতে পাচ্ছেন, ওরা খুব খুশি হয়েছে। হ্যাঁ ধন্যবাদ দেবাশিস। দেবাশিস একদম পাশে বসে আছে স্টুডিওতে, আমি একটু মাঝে চা খেয়ে নিলাম, কিছু মনে করবেন না প্লিজ। স্টুডিও বেশ ঠান্ডা ঠান্ডা, আর ওই ফ্লাস্কে করে একটু গরম চা নিয়ে এসেছি। আগে তো এখানে দেবাশিস চা দিলেই চা খেতাম, এখন তো কোথাও গেলে চা খাচ্ছি না, সবাই মাস্ক পরে বসে আছে, আমি একটু টেনশনে, মুখে মাস্ক নেই। মাস্ক পরলে তো আবার আমার কথাগুলো আপনারা পরিষ্কার পাবেন না। আর বাড়ি থেকে ওই চা যে দেয় না, লবঙ্গ, তারপরে দারচিনি, তেজপাতা, তুলসী পাতা, এতে নাকি একটু করোনা দূরে দূরে থাকে বলে, তাই আমরা জানি না। তো ওই চাটা খুব সুস্বাদু, কিছু মনে করবেন না প্লিজ। আমি একটুখানি এই বৈঠক তো তাতে সুবিধে আছে, বিজয়ার আড্ডা বা বৈঠকে মাঝে মধ্যে চা তো খাওয়াই যায়। আর অন্যান্য সময় হলে দেবাশিস অনেক খাবার দাবারও নিয়ে আসতো, আমরা এখানে ভালোই খাওয়া দাওয়া করি, কিন্তু এখন ইচ্ছে হলেও উপায় নেই। হবে কন্যাশ্লোক শুনিয়ে দিলে একটা সুবিধে, ওইটা আমি শুনিয়ে শেষ করে দিই অনুষ্ঠান, তাহলে তো সেটা তো হবে না, এখন তো শোনানো যাবে না, ওটা পরের দিকে শোনাতে হবে। টেলিফোন নম্বরটা দেবাশিস আমায় দিয়েছে, আর একবার বলি,
আপনাদের মন্তব্যগুলো পেলে আমার এখান থেকে ভালো লাগবে, কেননা মাথাগুলো বা করতালির মধ্যে দিয়ে যে আশীর্বাদ আমার কাছে পৌঁছয়, যে স্নেহ ভালোবাসা শ্রদ্ধা আমার কাছে পৌঁছয়, সেটা তো সরাসরি পৌঁছচ্ছে না, অথচ আমি বুঝতে পারছি যে আপনারা আমার সামনে আছেন। যারা ফোন করবেন 9836527210 এই নাম্বারে ফোন করবেন। একটু আগে বলছিলাম না যে মা তো চিরকালীন, সব সময় সব মুহূর্তে, বিপদে মা, আনন্দে মা, সুখে মা, দুঃখে মা। আমার তো ভীষণ মানে মা মনে সবসময় আমার মায়ের কথা মনে হয় পুজোর সময়, যে মা একটা দারুণ মাংসের ঝোল করতো, মা এই সময় এই রান্না করে করে খাওয়াতো, বাবা এই বাজার করে আনতেন। মা মাঝে মধ্যে একটুখানি বিরক্ত হতেন বাবা এত এত বাজার করছেন বলে, কিন্তু তবু আবার ঘেমে টেমে রান্না করতে বসে যেতেন। আমি এই পুজোর দিনগুলো অসম্ভব মিস করি আমার মাকে বাবাকে। মা তো দেশও, আমরা তো আমাদের দেশকেও মা বলি, বাংলা মা। বাংলা মার কথা জীবনানন্দের কবিতায় বলবো। আর আপনারা একটা অনুরোধ পাঠিয়েছেন জীবনানন্দ দাশের কবিতার, সেই কবিতাটিও বলার চেষ্টা করছি। প্রথমে রূপসী বাংলা থেকে এই কবিতাটি। আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে এই বাংলায়, হয়তো মানুষ নয়, হয়তো বা শঙ্খচিল শালিখের বেশে, হয়তো ভোরের কাক হয়ে এই কার্তিকের নবান্নের দেশে কুয়াশার বুকে ভেসে একদিন আসিব এ কাঁঠাল ছায়ায়। হয়তো বা হাঁস হব কিশোরীর ঘুঙুর রহিবে লাল পাই, সারাদিন কেটে যাবে কলমের গন্ধ ভরা জলে ভেসে ভেসে। আবার আসিব আমি বাংলার নদী মাঠ ক্ষেত ভালোবেসে, জলাঙ্গের ঢেউয়ে ভেজা বাংলার এই সবুজ করুণ ডাঙায়। হয়তো দেখিবেছে সুদর্শন উড়িতেছে সন্ধ্যার বাতাসে, হয়তো শুনিবে এক লক্ষ্মী পেঁচা ডাকিতেছে শিমুলের ডালে, হয়তো খইয়ের ধান ছড়াতেছে শিশু এক উঠানের ঘাসে। রূপসার ঘোলা জলে হয়তো কিশোর এক সাদা ছেঁড়া পালে ডিঙাবায়, রাঙা মেঘ সাতরায়ে অন্ধকারে আসিতেছে নেড়ে, দেখিবে ধবল বক আমারেই পাবে তুমি ইহাদের ভিড়ে। তাই তো একটা সময় তো কাটিয়েছি, শহর থেকে মাঝে মধ্যে বেরিয়ে পড়তাম গাড়ি নিয়ে অনেক দূরে দূরে, গ্রামান্তরে, কত মফস্বলে, কত প্রত্যন্ত অঞ্চলে এইসব উৎসব অনুষ্ঠানে সাড়া দিতে ছুটে বেরিয়েছি। কিন্তু গত 8 মাস অনেকের মতো আমিও গৃহবন্দী, প্রায় সব অনলাইন, এবং এত এত প্রযুক্তি, ওই যে প্রথমেই বলছিলাম মানে মাথা কিরম বনবন করে ঘোরে, এত কিছু মনে রাখতে পারি না, এত পাসওয়ার্ড, এত ওটিপি, এত মেল আইডি, মানে জীবনটা যেন মাঝে মধ্যে মনে হয় ওই আর ওই ব্যাংক থেকে যেমন কন্টিনিউয়াস এই মেসেজ আসতে থাকে কেওয়াইসি আপডেট করুন, ওই কেওয়াইসি, আধার কার্ড, তারপর প্যান কার্ড, এই তো জীবন হয়েছে। ওটিপি, পাসওয়ার্ড, 14 জায়গায় 14টা অ্যাপে 14টা পাসওয়ার্ডে কি সম্ভব? আমি তো কবিতাগুলো এবার ভুলে যাব এত পাসওয়ার্ড মনে রাখতে গেলে। এই তো এইখানে একটুখানি আগেই এইসব একটা গন্ডগোল হলো। যাই হোক,
আপনারা শুনতে চেয়েছেন যে কবিতা, সে কবিতাটা আমার অত্যন্ত প্রিয় এবং আমার মনে হয় পৃথিবীর সেরা প্রেমের কবিতা এটা। এত কিছুর মধ্যেও প্রেম কিন্তু বেঁচে থাকে। মা যেমন চিরকালীন, প্রেমও তাই। যদিও তার নানা শেডস, নানা অ্যাঙ্গেল থেকে প্রেমকে নানাভাবে আমরা দেখি, কিন্তু যে প্রেম, যে আবেগ, যে অনুভব চিরকালীন, তাকে কেউই তো কখনো অস্বীকার করতে পারে না। যেমন অস্বীকার করতে পারে না বনলতা সেনকে। হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে, সিংহল সমুদ্র থেকে নিশীথের অন্ধকারে, মালয় সাগরে অনেক ঘুরেছি আমি। বিম্বিসার অশোকের ধূসর জগতে সেখানে ছিলাম আমি। আরো দূর অন্ধকারে বিদর্ভ নগরে আমি ক্লান্ত প্রাণ এক। চারিদিকে জীবনের সমুদ্র সফেন আমাকে দুদণ্ড শান্তি দিয়েছিল নাটোরের বনলতা সেন। চুল তার কবেকার অন্ধকার বিদিশার নেশা, মুখ তার শ্রাবস্তির কারুকার্য। অতি দূর সমুদ্রের পর হাল ভেঙে যে নাবিক হারায়েছে দিশা, সবুজ ঘাসের দেশ যখন সে চোখে দেখে দারুচিনি দ্বীপের ভিতর, তেমনি দেখেছে তারে অন্ধকারে, বলেছে সে এতদিন কোথায় ছিলেন। পাখির নীড়ের মতো চোখ তুলে নাটোরের বনলতা সেন সমস্ত দিনের শেষে শিশিরের শব্দের মতন সন্ধ্যা আসে, ডানায় রৌদ্রের গন্ধ মুছে ফেলেছিল। পৃথিবীর সব রং নিভে গেলে পাণ্ডুলিপি করে আয়োজন, তখন গল্পের তরে জোনাকির রঙে ঝিলমিল। সব পাখি ঘরে আসে, সব নদী ফুরায় এ জীবনের সব লেনদেন, থাকে শুধু অন্ধকার। মুখোমুখি বসিবার বনলতা সেন। চিরকালীন বলছিলাম, কিছু শব্দ আমাদের কাছে, কিছু কিছু শব্দের মধ্যে, সেই শব্দের হৃৎপিণ্ডের মধ্যে সেই চিরকালীন বোধটা লুকিয়ে থাকে। সেই রকম একটা শব্দ জীবনানন্দ দাশ, সেই রকম একটি শব্দ রূপসী বাংলা, সেই রকম একটি শব্দ বনলতা সেন। কত আবেগ, কখনো দেশকে ঘিরে, কখনো মাকে ঘিরে, কখনো প্রেমকে ঘিরে, এসব চিরকালীন। আরেকটি আসলে আবৃত্তি সবসময় মঞ্চেই তো করেছি, যেমন এইটা আমি জানি না এটা স্টুডিওর মধ্যে এই মিউজিক সাপোর্টে আমি করতে পারবো কিনা, বা সেই বিটগুলো ঠিক ঠিক পাবো কিনা, এগুলোর মধ্যে অনেক টেকনিক্যাল ব্যাপার আছে। তবু আমি চেষ্টা করছি, যেহেতু এই বঙ্গীয় পরিষদ গুরগাঁওয়ের অনুষ্ঠানের মধ্যে দিয়ে আমি এর মধ্যে যতগুলো অনুষ্ঠান করেছি আমি কোনো আবহ নিইনি, কিন্তু এখানে সঞ্জয়বাবু অনুরোধ করেছিলেন বলে আমি পরীক্ষামূলকভাবে এই আবহকে, যেটা আমি মঞ্চে নিয়ে যেতাম, আবার এই স্টুডিওর মধ্যে নিয়ে চেষ্টা করছি। যদি এটা সাকসেসফুল হয়, পরে আমি বাড়ি গিয়ে একবার শুনবো। আমি ভীষণ খুঁতখুঁতে মানুষ। যদি সাকসেসফুল হয় এটা, তাহলে পরবর্তী সময় এইভাবে আরও অনুষ্ঠান উপস্থাপনা হয়তো বা করবো।
এটি সত্যেন্দ্রনাথ দত্তের একটি ছড়া। আর একটু আগে বলছিলাম যে এই ছড়ার সঙ্গেও আমাদের দেশমাতৃকা, আমাদের বাংলা মায়ের কথা এই ছড়ায়। তো সেই ছড়াটি একবার শোনাই, অনেকে খুব পছন্দ করেন, অনেকেই অনুরোধ পাঠান। আর দেবাশিস, তুমি কিন্তু আমায় বলবে যে মেসেজগুলো এলে, হ্যাঁ, সেগুলো আমায় জানিও। আচ্ছা, শ্রাবন্তী, শুরু করতো দেখি পারি কিনা সত্যেন্দ্রনাথ দত্তের দূরের পাল্লা। তবে এই ছড়াটি শোনানোর আগে আমি আমাদের অত্যন্ত প্রিয় আবৃত্তিকার যাকে আমরা হারিয়েছি, আমার অগ্রজ আবৃত্তিকার, যার কবিতা শুনে আমি একসময় অনুপ্রাণিত, উৎসাহিত হয়েছিলাম যে আবৃত্তি করব এবং এটাকেই আমি আমার পেশা করব। তিনি আমাদের অত্যন্ত প্রিয় প্রদীপ ঘোষ। তো প্রদীপ দাকে আমরা এক সপ্তাহ আগে আমরা হারিয়েছি। বড় ভালোবাসার মানুষ ছিলেন আমাদের সকলের, আমাদের সব বাচিক শিল্পীদের, আবৃত্তি শিল্পীদের খুব ভালোবাসার মানুষ ছিলেন। আমি এই প্ল্যাটফর্ম থেকে আজকের এই বিজয়ার দিনে প্রদীপদার স্মৃতির প্রতি আমাদের শ্রদ্ধা জানাচ্ছি। আর এই কবিতাটি কেন এর আগেই প্রদীপদার কথা বললাম, এই কবিতাটি আমার প্রদীপদার কাছে শেখা। আমার হৃদয়পুরের বাগানবাড়িতে বসে প্রদীপদা এই কবিতাটি ছন্দ আমাকে শিখিয়ে দিয়েছিলেন, সত্যেন্দ্রনাথ দত্তের দূরের পাল্লা। ছিটখান তিনদার তিনজন মাল্লা, চৌপর দিনভর দেয় দূর পাল্লা। কঞ্চির তীর সব ওই চর যাচ্ছে, বনহাসে ডিম তার শ্যাওলায় ঢাকছে। চুপ চুপ ওই ডুব দেয় পান কৌটি, দেয় টুক 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 ঘুমটার বউটি। রূপশালী ধান বুঝি এই দেশে সৃষ্টি, ধূপছায়া যার শাড়ি তার হাসি মিষ্টি। মুখখানে মিষ্টিরে চোখ দুটি ভোমরা, ভাব কদমের ভরা রূপ দেখো তোমরা। পানবিনে ঠোঁট রাঙা চোখ কালো ভোমরা, রূপশালী ধান ভানা রূপ দেখো তোমরা। পান সুপারি এইখানেতেই শঙ্কা ভারী। পাঁচ পীরেরই শিরনি মেনে চল রে টেনে বৈঠা হেনে। বাক সম্মুখে সামনে ঝুঁকে বাঁয়ে বাঁচিয়ে ডাইনে রুখে। মুখতে টানো বৈঠা হানো 7-17 কোপ কোপানো। হাড় বেরুনো খেজুরগুলো ডাইনি যেন ঝামর চুলো। নাচতেছিল সন্ধ্যা গমে লোক দেখে কি থমকে গেল। জমজমাটে জাঁকিয়ে ক্রমে রাত্রি এলো। ঝাপসাল ওই চরের ভিতে ফিরছে কারা মাছের পিছে। বীর বদরের কুদ্রতিতে নৌকো বাঁধা হিজল গাছে। লক লক সর্বণ বক্তায় মগ্ন, চুপচাপ চারদিক সন্ধ্যার লগ্ন। চারদিক নিঃসার ঘোর ঘোর রাত্রি। ছিপখান তিনদার চারজন যাত্রী। জড়ায় ঝাঁঝিদারের বুকে ঝাউয়ের বিথি হাওয়ায় ঝুঁকে। ঝিমায় বুঝি ঝিঝির গানে স্বপন পানে পরাণ টানে। তারায় ভরা আকাশ কি ভুলোয় পেয়ে ধুলোর পরে। লুটিয়ে পোলো আচম্বিতে কুহক মোহ মন্ত্র ভরে। কেবল তারা শেষের শিরেই মানিক পারা। হিসাব নাহি শঙ্কা নাহি, কেবল তারা যেথায় চাহি। কোথায় এলো নৌকোখানা, তারার ঝড়ে হইরে কানা। পথ ভুলে কি এই তিমিরে নৌকো চলে আকাশ চিরে। আর চোদ্দের ক্রোশ চোদ্দের ঘন্টা, টান ভাই টান সব নেই উৎকণ্ঠা। চাপ চাপ শ্যাওলার দ্বীপ সব সাট বইঝার ঘাই সেই দ্বীপ সব নড়ছে। ভিল ভিলে হাসতার জল গায়ে চড়ছে। ওই মেঘ জমছে চল ভাই সমছে। গাও গান দাও শীষ বকশিস বকশিস। খুব জোর ডুব জল বয়স্রোত ঝিরঝির। নেই ঢেউ কল্লোল নয় দোল নয় তীর। নেই শঙ্কা চল সব ফুর্তি। বকশিস টঙ্কা বকশিস ফুর্তি। ঘোর ঘোর সন্ধ্যায় ঝাউ গাছ দুলছে। ঢোল কলমির ফুল তন্দ্রায় ঢুলছে। তিনজন মাল্লা চৌপর দিন ভোর দেয় দূর পাল্লা।
কাঞ্চন। এখান থেকে তো আমি তো কিছু বুঝতে পারছি না, আমি তো যেমন একদম 250 জনের উপরে দেখছেন, প্রত্যেকে বলছে স্পিচলেস আর অসাধারণ লাগছে। অনেকেই বলছেন যে মনে হচ্ছে একদম সামনে বসে দেখছি। আর ওই স্টুডিওর কথা বলছেন বাংলা করে। আর এইটার ব্যাপারে বলেছে যে এত সুন্দর ছন্দের সঙ্গে বলা, এটা ভাবা যাচ্ছে। থ্যাংক ইউ দেবাশিস। আচ্ছা, শান্তনুকে দেখতে বলো আর বলো যে কেমন হয়েছে, ও যেন অবশ্যই আমায় বলে। ওই হচ্ছে ঠিক আমাকে বলবে যে মিউজিকটা ঠিকঠাক যাচ্ছে কিনা, তাই না? আর এখান থেকে আজকে তো অনেকের সঙ্গেই সরাসরি কথা না হলেও বলা যাচ্ছে, শান্তনু দীর্ঘ সময় আমার সঙ্গে আবহ প্রয়োগ করেছে। ও, রাজু হেল্প করছে। থ্যাংক ইউ রাজু। শুভ বিজয়া ভাই, সকলকে তোমরা যারা স্টুডিওর মধ্যে আমার সঙ্গে এই সময় আছো, এত ভালো লাগছে। মনেই হচ্ছে না যে এরকম একটা পরিস্থিতির মধ্যে আমরা যাচ্ছি। আজকে খুব ফ্রেন্ডলি একটা আবহ ভেতরে, খুব ভালো লাগছে। আচ্ছা দেবাশিস, তুমি, আমার সামনে ঘড়ি নেই, হাতেও ঘড়ি নেই, তুমি একটু আমায় বলে দিও, কেননা আমি তো একবার বলতে শুরু করলে তো আচ্ছা আচ্ছা এরপরে যে কবিতাটি শোনাবো সাম্প্রতিক কালে লেখা, শুভদা লিখেছেন। দেখুন, কবিরা আমাদের কথা অল্প কথায় কত সুন্দর করে আমাদের মনের ভাবটা লিখে দেন। অবাক কাণ্ড। একটা কবিতা পড়লে মনে হয় এটা তো একটা গল্প বা উপন্যাস, যা বলতে চায় এই 6 লাইনের কবিতায় বোধহয় সেই কথাটা বলা হয়ে যায়। শুভদার এই কবিতাটা একটু শোনাই আপনাদের। কবিতাটির নাম মহিষাসুর মরে না। না, এর সঙ্গে কোনো আবহ চলবে না, এটা আমি স্ট্রেট কথাটা আপনাদের কাছে পৌঁছে দেব। বছর বছর আশ্বিনে মহালয়ার পুণ্যস্তোত্র বাতাসে ভেসে যায়। কাশফুলেরা ঢেউ তোলে মাঠের পর মাঠ জুড়ে। বছর বছর ঢাকিরা ঢাক বাজায়। আলোয় আলোয় ভরে ওঠে গ্রাম শহর মফস্বল। আনন্দে হাসিতে গানে ভরে ওঠে দেশ। মা আসেন, দশভুজা দুর্গতি নাশিনী ত্রিশূলে বিদ্ধ করেন মহিষাসুরকে। প্রতি বছর অসুর মরে না, মরেও মরে না, প্রতি বছর আবার বেঁচে ওঠে। প্রতি বছর আবার মা জগজ্জননীকে ভীষণ প্রচণ্ডারূপে আবির্ভূত হতে হয়। আবারও মহিষাসুরের বুকে গেঁথে যায় ত্রিশূল, তবু মরে না অসুর। আসলে বছরে 4 দিন আমরা মা দুর্গাকে ডাকি, বাকি 361 দিন আমরা অসুরদের সঙ্গেই থাকি। তাদের সামনে মাথা নিচু করি, তাদের আস্ফালনকে ভয় পাই, তাদের ধ্বংস ও সন্ত্রাসকে সমীহ করি। তাদের ভয়ে আমরা কুঁকড়ে থাকি, তাই মরে না অসুর, বারবার বেঁচে ওঠে। পাড়ায় মহল্লায়, গ্রামে শহরে নগরে, বন্দরে মাঠে প্রান্তরে আমরা পুজো করি না, উল্লাস করি। আমরা মন্ত্র বলি না, উৎসব করি। আমরা হৃদয়ে দেবীকে আহ্বান করি না, মনের গ্লানি আর পাপকে নতুন জামা কাপড়ে ঢেকে রাখি। তাই বছর বছর মণ্ডপে প্রতিমা আসেন, মা আসেন না, অসুরও মরে না। সত্যি তো তাই। আমরা বছরে 4 দিন মা দুর্গাকে ডাকি আর বাকি 361 দিন অসুরদের সঙ্গে থাকি। কি কথা বলুন তো। দু একজনের কথা বলবো। কেউ তাদের মধ্যে মহাকাব্যের নায়িকা, আবার কেউ আমার আপনাদের মতো খুব সাধারণ একটি মেয়ে। সে হতে পারে দামিনীর মতো, জ্যোতির মতো কেউ, বা
সাম্প্রতিককালে হাথরসে যে ঘটনা ঘটে গেল, যেভাবে সেই মেয়েটিকে ধর্ষিতা হয়ে চলে যেতে হলো, সেই রকম হয়তো বা কেউ, তাদের মধ্যেও তো সেই মা, সেই মায়ের কথা, সেই মেয়েদের কথা দু একজন কবির কবিতায়। আপনারা সুবোধ সরকারের কবিতার অনুরোধ করেছিলেন, এই পর্বে সুবোধদার দুটি কবিতা শোনানোর ইচ্ছে আছে। দেখি, প্রথমে যেটি শোনাবো, তিনি মহাকাব্যের নায়িকা, কিন্তু সেই নায়িকার কথা সুবোধদা বলেননি কবিতায়। যার কথা বলেছেন তার আদলে আঁকা এই সময়ের সীতাদের কথা। হ্যাঁ, সীতা, সুবোধ সরকার। আজ আমি লঙ্কা থেকে ফিরে এলাম আপনার কাছে। প্রথমে তাকালাম আপনার মুখে, মুখ নয় যেন হিরণময় আলো। আমি তাকালাম আপনার চোখে, দুটো চোখ যেন দুটো গ্রন্থ, দুটো বই, একটা বীরত্ব, একটা বেদনা। আমি তাকালাম আপনার চুলে, কতদিন আমি ওই চুলে বিলি কাটিনি। আপনার সঙ্গে শেষ রাত্রিবাসের চিহ্ন মনে পড়ছিল। সেদিন আকাশে চাঁদ আর পৃথিবীতে আপনি। আপনি আমায় সেদিন ভালোবেসেছিলেন, যদিও জানি কোনো বীর কোনো মেয়েকে কখনো ভালোবাসতে পারে না, তবু আপনি আমায় সেদিন শেষ ভালোবেসেছিলেন। তারপর কি ঘটেছিল সারা দেশ সেটা জানে। কে আমাকে লক্ষণ রেখার বাইরে আসতে বলেছিল সারা দেশ সেটা জানে। কে আমাকে ছো মেরে তুলে নিল সারা দেশ সেটা জানে। আপনি আমার জন্য অপমান সহ্য করেছেন আমি জানি। আপনি আমার জন্য একটা গোটা দেশ পুড়িয়ে দিয়েছেন আমি জানি। আজ আমি লঙ্কা থেকে ফিরে এলাম আপনার কাছে। স্বামী, আপনি আমাকে গ্রহণ করুন। আমার কুঞ্চিত কেশ সেখানে চিরুনি পড়েনি কতদিন। আমার তপ্ত কাঞ্চন ত্বক সেখানে হলুদ লাগেনি কতদিন। আমার ঠোঁট শুকিয়ে গেছে, সেখানে বহুদিন কোনো ভালোবাসা নেই। অশোক বনের বাতাস লেগে লেগে দুটো ঠোঁট যেন একই ঋতুর দুটো মাস, একটা জ্যৈষ্ঠ একটা বৈশাখ। আজ আমি লঙ্কা থেকে ফিরে এলাম আপনার কাছে। স্বামী, আপনি আমাকে গ্রহণ করুন। কিন্তু আপনি কি বললেন? সীতা, তুমি দিব্যরূপা। তোমার রূপ দেখে রাবণ তোমাকে হাতে পেয়ে নিশ্চয়ই অধিককাল ধৈর্য ধরেনি। তুমি পরপুরুষের অঙ্কে নিপীড়িত হয়েছ। আজ যদি আমি তোমায় গ্রহণ করি, কি বলবো আমার প্রজাদের? হে রাম, আমি সীতা। আমি শুধু আপনার বউ নই, আমি অগ্নি। আপনি জেনে রাখুন, অগ্নি কখনো অগ্নিকে দগ্ধ করতে পারে না। আমি এক নই, আমি বহু। আমি সারা দেশ জুড়ে দাঁড়িয়ে পড়েছি। অযোধ্যার মানুষ আমাকে কন্যা বলে জানে, ধাত্রী বলে জানে, মা বলে জানে। আজ আমি কোটি কোটি ভারতবাসীর মা। আজ আমি কোটি কোটি দুঃখী বাবার মেয়ে। কিন্তু আজ আপনি আমায় বলুন, যে আপনি সন্দেহের বশে আমাকে পরিত্যাগ করেছিলেন, রাবণ আমাকে স্পর্শ করেছিল বলে, সেই আপনি, সেই আপনারা অযোধ্যার থেকে হনুমান এনে সারা গুজরাটে ছড়িয়ে দিলেন। হনুমানের এক হাতে দিলেন মোবাইল, অন্য হাতে ভোটার লিস্ট। আমার মতো শত শত দুঃখী সীতাকে প্রকাশ্য রাস্তায় ফেলে বলাৎকার করালেন। ছেলের সামনে মাকে, বাবার সামনে মেয়েকে, ভাইয়ের সামনে বোনকে। এতগুলো মেয়ের এখন কি হবে? আপনি এদের কোথায় ফিরিয়ে দেবেন? কি লেখা ছিল আপনার সংবিধানে, আর কি করলেন আপনারা? আজ যদি সারা গুজরাট জুড়ে ত্রাণ শিবির থেকে ফিরে আসে মেয়েরা, বাবা মেয়েকে ফিরিয়ে নেবে না, ভাই বোনকে ফিরিয়ে নেবে না, ছেলে ফিরিয়ে নেবে না মাকে। বলুন আপনারা এ কি করলেন? মানুষের ইতিহাসে আমি ছিলাম প্রথম মেয়ে যে কিনা পুনর্বাসন চেয়েছিল। আজ আমি শত শত, আজ আমি পাড়ায় পাড়ায়, আজ আমি বস্তিতে কলোনিতে, কেউ ধার বুনেছি, কেউ অফিসে কাজ করেছি, কেউ স্কুলে পড়িয়েছি, কেউ বাসন মেজেছি। কিন্তু আজ আমাদের সকলেরই নাম সীতা। হে রাম, হে রাম, আপনার সামনে আজ 2000 সীতা এসে দাঁড়িয়েছে। আপনি এদের সকলের জন্য অগ্নি পরীক্ষার ব্যবস্থা করবেন। আপনার হাতে পেট্রোল, কেরোসিন, ডিজেল, কিন্তু সেই অগ্নি কি আপনার হাতে আছে যা দিয়ে 2000 সীতাকে পরীক্ষা করাতে পারেন?
সাধারণত এই স্টুডিও থেকে এমন কবিতাগুলো বেছেছি যেগুলো খুব একটা মানে দীর্ঘ নয়, মোটামুটি সেই ধরনের কবিতাগুলো বেছেছি। হ্যাঁ, আমাকে উদ্যোক্তাদের তরফ থেকে অনুরোধ করা হয়েছিল একটি জয় গোস্বামীর কবিতা। এই কবিতাটা যেটু এর আগে সুভদ্রার কবিতা শোনালাম, খুবই ইমোশনাল কবিতা, যে কারণে এটাও ইমোশনাল, এটাও একটি মেয়ের কথা। কিন্তু উদ্যোক্তাদের তরফ থেকে অনুরোধ বলে এটি শোনাচ্ছি জয়দার কবিতা। এবং ৮০ দশকের লেখা জয় গোস্বামীর সবচেয়ে বিখ্যাত কবিতা এটি, মালতীবালা বালিকা বিদ্যালয়। বেণীমাধব, বেণীমাধব, তোমার বাড়ি যাব। বেণীমাধব, তুমি কি আর আমার কথা ভাবো? বেণীমাধব, মোহনবাসী তমাল তরুমূলে বাজিয়েছিলে, আমি তখন মালতী স্কুলে ডেস্কে বসে অঙ্ক করি, ছোট্ট ক্লাস ঘর, বাইরে দিদিমণির পাশে দিদিমণির বর। আমি তখন নবম শ্রেণী, আমি তখন শাড়ি। আলাপ হলো বেণীমাধব, সুলেখাদের বাড়ি। বেণীমাধব, বেণীমাধব, লেখা পড়ায় ভালো, শহর থেকে বেড়াতে এলে আমার রং কালো। তোমায় দেখে এক দৌড়ে পালিয়ে গেছি ঘরে। বেণীমাধব, আমার বাবা দোকানে কাজ করে, কুঞ্জে অলিগুঞ্জে তবু ফুটেছে মঞ্জুরি, সন্ধেবেলা পড়তে বসে অঙ্কে ভুল করি। আমি তখন নবম শ্রেণী, আমি তখন 16। ব্রিজের ধারে বেণীমাধব, লুকিয়ে দেখা হলো। বেণীমাধব, বেণীমাধব, এতদিনের পরে সত্যি বলো, সেসব কথা এখনো মনে পড়ে? সেসব কথা বলেছ তুমি তোমার প্রেমিকাকে? আমি কেবল একটি দিন তোমার পাশে তাকে দেখেছিলাম আলোর নিচে, অপূর্ব সে আলো। স্বীকার করি দুজনকেই মানিয়েছিল ভালো। জুড়িয়ে দিল চোখ আমার, পুড়িয়ে দিল চোখ। বাড়িতে এসে বলেছিলাম ওদের ভালো হোক। রাতে এখন ঘুমোতে যাই একতলার ঘরে, মেঝের ওপর বিছানা পাতা, জ্যোৎস্না এসে পড়ে। আমার পরে জীবন ছিল চোরাপথের বাঁকে হারিয়ে গেছে, জানি না আজ কার সঙ্গে থাকে। আজ যে গেছে কাল কি হবে, কালের ঘরে শনি। আমি এখন এই পাড়ার সেলাই দিদিমণি, তবু আগুন। বেণীমাধব, আগুন জ্বলে কই, কেমন হবে আমিও যদি নষ্ট মেয়ে হই। উদ্যোক্তাদের অনুরোধে জয়দার অত্যন্ত জনপ্রিয় কবিতা আপনাদের কাছে আর একবার পৌঁছে দিলাম। এরপরের যেটি শোনাবো, হ্যাঁ, শ্রীজাতর একটি কবিতা আমি শোনাবো। তার আগে একটু থিমেটিক্যালি যাই, তাহলে আমি যেহেতু নিজেই কথা বলছি, নিজেই কবিতাগুলো আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি, সেহেতু একটু সেই থিমেটিক্যালি গেলে সুবিধা হয়। এরপর যে কবিতাটি আমি শোনাবো, এটি ওই দিল্লিতেই ঘটেছিল, আপনারা সকলেই জানেন। এর তো নতুন কোনো ঘটনা নয়, প্রায় বিভিন্ন প্রান্তে এখনও ঘটে চলে, যে দামিনীর কথা। তো ওই যে মেয়েটি, সে মেয়েটিকে যখন ভারত সরকার সিঙ্গাপুরে পাঠায় চিকিৎসার জন্য, এবং সেখান থেকে সব চিকিৎসা ব্যর্থ করে মেয়েটি ফিরে আসে, তার কফিনবন্দি দেহ ফিরে আসে। আপনারা টেলিভিশন কাভারেজে দেখেছেন, হয়তো অনেকের মনেও আছে, যে সেই কফিনটির ওপরে দিল্লি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে সে যখন এলো, ওই কফিনটির ওপরে কিছু ফুল ছড়ানো ছিল। কবি সুবোধ সরকার তখন একটি মেইল করে আমায় কবিতাটি পাঠান, রজনীগন্ধা কফিন। হাতরসের ঘটনাও এই ঘটনারই প্রতিফলন, একই রকম ঘটনা তখনও ঘটেছে, আজও ঘটছে।
তোমাকে আমরা বাঁচাতে পারিনি দামিনী। সারা দেশ জুড়ে আমরা কেঁদেছি, সারা দেশ জুড়ে আমরা পুষেছি। জনজোয়ারের চাপে মাথা নত করেছে অশোক স্তম্ভ। দেশের বাইরে পাঠিয়ে তোমাকে ফেরত আনতে পারিনি, ফেরত আনতে পারিনি তোমাকে দামিনী। ফেরত এসেছে রজনীগন্ধা কফিন, ফেরত এসেছে আমার ভারত কন্যা, আমার মেয়েটি 13 দিন ধরে মৃত্যু সরাতে সরাতে 13 দিনে হলো অনন্যা। কফিন ভর্তি সে এক রজনীগন্ধা। রাইফেলে ঢাকা যমুনা যখন রাত্রিরে হলো যামিনী। তোমাকে আমরা বাঁচাতে পারিনি দামিনী। 13 দিন ধরে তোমার ভেতরে গঙ্গা পাল্টে নিয়েছে ফুঁসে ওঠা জল, নিজেই নিজের সংজ্ঞা। 13 দিন ধরে তোমার ভেতরে তমসা গুমরে মরেছে রড ঢুকে থাকার শরীরে। কেন 13 দিন গুমরে মরেছে? কেন 13 রাত কষ্ট? মা তুই কেন যে তক্ষুনি মরে গেলি না? জীবনে প্রথম বিমানে উঠলি, ওঠার মজাটা পেলি না? তোমাকে আমরা বাঁচাতে পারিনি দামিনী। তোমার প্রেমিক ছেলেটি এখন কোন তমসায় হাঁটছে? ছেলেটি এবার ভ্যালেন্টাইনে কি করে বাঁচবে একলা? কি করে যে তার সুদীর্ঘ রাত কাটছে? আমরা দেখছি, দামিনী নামের জনজোয়ারকে দেখছি। ছেলেটিকে যারা জীবনে দেখিনি মৃত্যুর পর দেখছি। ছেলেটি তোমাকে ভালোবেসেছিল দামিনী। পুলিশ কোথায়? মানতে পারিনি, এই রাষ্ট্রকে মানিনি। মোমবাতিগুলো একটু একটু গলছে। মোমবাতি থেকে দ্বিতীয় একটা ভারতবর্ষ জ্বলছে। তোমাকে আমরা বাঁচাতে পারিনি দামিনী, তোমাকে আমরা মারতে পারিনি দামিনী। আমরা দেখছি, দামিনী নামের জনজোয়ারকে দেখছি। হাজার হাজার মেয়েরা আজ রাস্তায় এসে দাঁড়ালো। তুমি যে তাদের আগুন দামিনী, তুমি যে তাদের আলো, তুমি যে তাদের আগুন দামিনী, তুমি যে তাদের আলো। আসলে মায়ের আবাহন তো, মায়ের মাতৃবন্দনা, মাতৃশক্তির আরাধনা। কিন্তু মেয়েরা এখনো বিভিন্ন প্রান্তে, দেশের বিভিন্ন প্রান্তে, বিশ্বের বিভিন্ন প্রান্তে এখনো মেয়েরা উপেক্ষিত, নির্যাতিত, ধর্ষিত। এই মাদের কথা কিছু কিছু কবির কবিতায় রাখার চেষ্টা করছি। একদম নতুন একটি কবিতা শোনাবো, এটিও শুভদার লেখা। এটা গত বছর কলকাতার একটি পুজো মণ্ডপে এই কবিতার ওপর প্রতিমা ইনস্টলেশন হয়েছিল আর কি। আর এই কবিতাটি ওই পুজোর 4 দিন ধরে মণ্ডপে বেজেছে। এবং এই কবিতাটির মানে প্রতিমার আদলে কবিতা না, আগে কবিতাটি লেখা হয়েছে, কবিতাটির আদলে সেইভাবে প্রতিমাকে সাজানো হয়েছে। তো সেই কবিতাটি একটু আপনাদের কাছে শোনাচ্ছি। রজনীগন্ধা কফিনের পরে এই কবিতাটি আমার মনে হয় খুব প্রাসঙ্গিক। কবিতাটির নাম আমায় কেন আনলি ডেকে মা, সুবোধ সরকারের কবিতা, শুভ দাশগুপ্তের কবিতা। আমায় কেন আনলি ডেকে মা, এই তমসায় এই নরকে তীব্র যন্ত্রণা। আমায় কেন আনলি ডেকে মা, চারদিকে পাপ লোভ লালসা, উধাও স্নেহ ভালোবাসা, ঘৃণার কুটিল এই আধারে মন যে মানে না। আমায় কেন আনলি ডেকে মা, মাতা বসুন্ধরার কোলে বৃক্ষপত্র পুষ্পদোলে, নির্ঝরিণী তরঙ্গিনী স্রোতস্বিনী নদীর কোলে, শ্যামল সবুজ এই ধরনীর রসসিক্ত সে অঞ্চলে। আমায় কেন ঠাঁই দিলি না মা, আমি নারী প্রকৃতি যে কন্যা জায়া মা, আমায় আলোয় থাকতে দিলি না। নারী মানে সুকল্যাণী, গর্ভে ভবিষ্যৎ। নারী হলো স্তন্যদায়ী, দেখায় জীবন পথ। নারী মাতা, নারী ধাত্রী, নারী স্নেহপূর্ণা, নারী লক্ষ্মী সরস্বতী, নারী অন্নপূর্ণা। তবু এত লাঞ্ছনার, এত অপমান,
বিধাতারও বক্ষে জাগে ব্যথার করুণ গান। আমায় কেন আনলি ডেকে মা, পণ্যায়নে বিশ্বায়নে এলাঞ্ছনায় নির্যাতনে, আমায় কেন আনলি ডেকে মা। নারী শুধুই ভোগ্য পণ্য, কেবল দেহ সুখের জন্য। নারীর আছে অন্তরেতে সুধাক্ষরণ প্রেম, নারীর আছে ভালোবাসা নিকষিত হেম। নয় সে শুধুই ধর্ষণ আর হাত পতলের পণ্য, সৃষ্টি স্থিতি নারীর হাতে এই পৃথিবীর জন্য। ভোগের দেশে লোভের কোলে নারীর কান্না ভাসে, অশ্রুমুক্ত জীবন আনতে কে দাঁড়াবে পাশে। কোথায় জাগে জ্ঞানের বোধের প্রেমের অগ্নিশিখা, কোথায় জাগে মুক্তি কাব্য নূতন ললাট লেখা। নারী পারে তীব্র রোষে ক্ষোভে উঠতে জ্বলে, নারী দুর্গা নারী কালী জাগরণের কালে। শারদিয়ার শিউলি গন্ধে ওই ত্রিনয়ন জাগে, ঢাকের ছন্দে নীলাম্বরে দেখতে যে পাই মাকে। स्वाहा এবার জাগো জগন মাতা সশস্ত্র 10 হাতে, আলোর তপস্যা হোক শুরু এবার অন্ধরাতে। অসুর যত অশুভ আর হীন যা অকল্যাণ, নারীর হাতেই হোক পরাস্ত। জাগুক মন্ত্রগান, सावित्री জাগুক মন্ত্রগান, परा জাগুক মন্ত্রগান। तवैतत्सृज्यते जगत् तवैतत्पाल्यते देवी नमस्सन्ते च सर्वदा। একদম অন্যরকম দুটো কবিতা শোনাবো। আমার মনে হয় আমরা প্রায় ঘন্টাখানেকের কাছাকাছি কি পৌঁছে গেলাম। 1 ঘন্টা, 1 ঘন্টা ধরে আপনারা কিন্তু আমার কথা এবং আবৃত্তি শুনে চলেছেন। আর আমার দুঃখ এই যে আমি আপনাদের সরাসরি তো দেখতেও পাচ্ছি না, সরাসরি কোনো কথা শুনতে পাচ্ছি না, একটু অনুমান করে করে অনুমান করে করে যেতে হচ্ছে। আবারও অনুষ্ঠানের মাঝে আমি বঙ্গীয় পরিষদ গুরগাঁওকে অভিনন্দিত করছি, উদ্যোক্তাদের এবং যারা একটু পরে এসেছেন জয়েন করেছেন তাদের সকলকে আবার শুভ বিজয় আর প্রীতি শুভেচ্ছা ভালোবাসা জানাচ্ছি। আসলে এই যে একটা যুদ্ধ চলে নিরন্তর, প্রতিটি মানুষের যুদ্ধ, নারী পুরুষ নির্বিশেষে সকলের এই যে যুদ্ধ, সেই যুদ্ধের কথা আমাদের প্রত্যেকের নিজেদের একটা যুদ্ধ আছে, সেই যুদ্ধের কথা পরপর দুজনের ছোট ছোট দুটো কবিতায়, কোনো আবহ নেই, এটা একদম স্ট্রেট পৌঁছে দেবো আপনাদের কাছে আবহ ছাড়াই। প্রথমটি সৈকত কুণ্ডু, পরেরটি শ্রীজাত। সৈকত চমৎকার গান লেখে, কবিতাও লেখে। এই মহামারীর অতিমারির শুরুতেই আমি ফেসবুকে সৈকতের এই কবিতাটি আবৃত্তি করেছিলাম, সকলে খুব পছন্দ হয়েছিল। সেই কবিতাটি একটু শোনাচ্ছি। তোমরা যাকে যুদ্ধ বলো, যুদ্ধ বলা যায় কি তাকে? এক জীবনের মধ্যে আরো 1000 জীবন যুদ্ধ থাকে। যুদ্ধ থাকে এই হাতে আর ঘুম না আসা চন্দ্রকলায়। যুদ্ধ জাগে এই বুকে আর কাট করা আঁশবটির গলায়। যুদ্ধ মানে যখন যেমন তখন তেমন মানিয়ে নেওয়া। যুদ্ধ মানে খুন্তি ঠেলে জলকাচা শার্ট রৌদ্রে দেওয়া। এসব যদি যুদ্ধ না হয়, যুদ্ধ তবে কিসের বড়াই? সারা জীবন লড়ছে মানুষ নিজের ছোট্ট লড়াই। যুদ্ধ মানে হাঁ করা পেট, 1 ফোঁটা নুন ভাতের হাঁড়ি। যুদ্ধ মানে কালো মেয়ের পণ্যা পাওয়া শ্বশুর বাড়ি। যে ছেলে তার বেকার থাকার দুঃখ ওড়ায় গলির মোড়ে, হয়তো দাঁতে দাঁত চিপে সেও নিজের মতো যুদ্ধ করে। যুদ্ধ আমি, যুদ্ধ তুমি, যুদ্ধ দূরে, যুদ্ধ কাছে। বাঁচতে চাওয়ার চাইতে বড় যুদ্ধ বলো আর কি আছে? এসব যদি যুদ্ধ না হয়, যুদ্ধ তবে কিসের বড়াই? সারা জীবন লড়ছে মানুষ নিজের ছোট্ট লড়াই। তাই তো
আমরা যে যার মতো যুদ্ধ করে চলি, নিজের নিজের ছোট্ট লড়াই নিজেদেরকেই লড়তে হয়। শ্রীজাত লিখছে, এই যুদ্ধের দিনগুলো পেরিয়ে যেতে তুমি বন্ধুর মতো কিছু সাহস দিও। ওই সঞ্চয় ফলে আছে সময় খেতে, সেই শস্যের রং আজও অতুলনীয়। কিছু সাহস দিও। এই অন্ধকারের রাত সহ্য হলে যেন পৌঁছে যাবই, শুধু হাতটা ধরো। হাওয়া উথাল পাথাল পথে নিশান দোলে, দেখো মিলে যাবে বন্দর গ্রাম শহরও, শুধু হাতটা ধরো। ওই পশ্চিমে ডোবে দিন শেষ প্রহরের, তুমি শান্ত কোলের কাছে থাকবে বলো। নামে কাজের ডানার ছায়া তেপান্তরে, নামে একলা চোখের মতো অস্তা চলো, কাছে থাকবে বলো। আছে শেষটা কোথায় সেটা কেউ জানি না, দেব ভুলের মাসুল তবু যেও না ভুলে। হবে নতুন মশাল হাতে দুনিয়া চেনা, যদি পোড়াও এ হাত রেখো ছাই আঙুলে, তবু যেও না ভুলে। এই যুদ্ধের দিনগুলো পেরিয়ে গেলে যারা থাকবে তারাও যেন গড়বে প্রিয়। তুমি অন্ধকারের রাতে ইচ্ছে জেলে কিছু সাহস দিও, কিছু সাহস দিও। এই সাহসটুকু নিয়ে আমাদের সামনের পথ চলতে হবে। সত্যি তো সামনে কি আছে আমরা কেউ জানি না। রোজ নানা রকম খবর পাই, নানা কাগজে, নানা মিডিয়া নানা রকম খবর দেয়। এই বিজ্ঞানীরা ওখানে এক্সপেরিমেন্ট করছেন, এই গবেষকরা ওখানে এক্সপেরিমেন্ট করছেন, এই ভ্যাকসিন বেরোচ্ছে, এই ট্রায়াল চলছে, এই ট্রায়ালে একজন অসুস্থ হয়ে পড়ছেন বা কেউ মারা যাচ্ছেন, কবে ভ্যাকসিন আসবে, কবে ভ্যাকসিনেটেড হবে সকলে। সব কিছু নিয়েই একটা কীরকম কনফিউশন আমাদের সকলের। আমার অনেক চিকিৎসক বন্ধু আছে, তারাও কনফিউজড। আমার অনেক বিজ্ঞানী বন্ধু আছেন, সায়েন্টিস্ট, তারাও কনফিউজড। কেউ সঠিক করে কিছুই ঠিক এই মুহূর্তে বলে উঠতে পারছেন না। ভাবছেন হয়তো বা এভাবে হবে, কিছুদিন বাদে মনে হচ্ছে না এটা না, আবার অন্যভাবে। সুতরাং এখন এই পরিস্থিতিতে সাহস নিয়ে সতর্ক থেকে এগিয়ে যাওয়াটাই আমার মনে হয় সবচেয়ে বড় কাজ। আমার এই বিজয়ের যে আড্ডা বা বৈঠক, তার অনেকটা পথ আমরা পেরিয়ে এসেছি। আপনাদের কয়েকটা অনুরোধ আছে, সেই অনুরোধগুলো দিয়ে আমার শেষ কয়েকটা নিবেদন রাখবো। দেবাশিস একটু জানাবে যে আমার আর কতটা সময় আছে? হ্যাঁ, একটু টাইমটা জানালে ভালো হয়। আচ্ছা, যেটি এখন আমি শোনাতে চাইছি সেটি লেখা সুনেত্রা ঘটকের। লেখাটির নাম বিজয়া দশমী। একটা ছোট্ট ছেলে সে তার মাকে চিঠি লিখছে। শুনে দেখুন, আপনারা এর মধ্যে অনেকে এই লেখাটির মধ্যে হয়তো বা নিজেদের খুঁজে পেতে পারেন। আজকে পড়ছি কেননা আজই তো বিজয়া দশমী, আজকে দিনটির নামেই এই লেখাটির নাম। শ্রীচরণে সুমা, চারদিকে বিসর্জনের বাজনা বাজছে। সবাই জোড়হাত কপালে তুলে বলছে, মাগো আসছে বছর আবার এসো। আমিও বলেছি। বলতে বলতে আমার দুচোখ দিয়ে জলের ধারা গড়িয়ে এসেছে। এক ছুট্টে পালিয়ে এসেছি আমার ছোট্ট ঘরের চার দেয়ালের মধ্যে একা। বাবা বাড়িতে নেই, হরিশ দাদা পাড়ার ঠাকুর লরিতে তোলার কাজে সাহায্য করতে গেছে। এই তো তোমাকে চিঠি লেখার সময়। মাগো, মা দুর্গাও তো বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়িতে ফেরেন, মাত্র 4 দিনের জন্য তাঁর এই চত্বরে আসা। বাবার সঙ্গে ঝগড়া করে সেই যে তুমি চলে গেলে আর এলে না কেন? বাবা যদি দুষ্টুমি করেও থাকে, আমি তো করিনি। একদিন করেছিলাম অবশ্য। তুমি যখন খাট থেকে চুল ঝুলিয়ে বই পড়ছিলে, আমি তোমার চুলের ডগাটা আস্তে করে কেটে আমার নাকের ওপর ফেভিকল দিয়ে আটকে দিয়েছিলাম। তুমি বুঝতে পেরে আমার কান মলে দিয়েছিলে। আমার খুব রাগ হয়েছিল। মারতে পারো, কানে হাত দেবে কেন?
আর একদিন আমি আর লব হরিশ দাদাকে টানতে টানতে ঘর থেকে বারান্দায় নিয়ে গিয়েছিলাম। হরিশ দাদা উপুু হয়ে চার পায়ে জন্তুর মতো হাঁটার চেষ্টা করছিল, তার দুই হাতের তালু তাই মাটিতে ছিল। আমাদের টানার চোটে ওর হাতের তালুর ছাল উঠে গিয়েছিল। সেদিন তুমি আমাদের কানে হাত দাওনি বটে, কিন্তু আমাকে আর লবকে সন্ধে পর্যন্ত বাথরুমে আর স্টোর রুমে আটকে রেখেছিলে। হরিশ দাদাকেও খুব বকেছিলে, তবে ওর দুষ্টুমির জন্য নয়, ওর বোকামির জন্য। কিন্তু আমি ঠিক জানি তুমি আমার ওপর ততটা রাগ করনি যে তুমি আমাকে ছেড়েই চলে যাবে। জানো তো মা, বাবাকে একদিন জিজ্ঞেস করেছিলাম, বাবা কি এমন দুষ্টুমি করলে যে মা ছেড়েই চলে গেল? সে এক দারুণ দুষ্টুমি বাবা, তুমি বুঝবে না, বড় হও বলবো। কেন করলে? দেখো তো এখন কত কষ্ট হচ্ছে। খুব ভুল হয়ে গেছে বাবা। বাবাতে আমাতে এইভাবেই কথা হয়েছিল। আচ্ছা মা, তুমি কি লবকে নিয়ে ঠাকুর দেখতে বেরিয়েছিলে? প্রিয় কাকু কি তখন তোমার সঙ্গে ছিল মা? সেই প্রিয় কাকু যাকে নিয়ে তোমার আর বাবার মধ্যে ইংরেজিতে খুব ঝগড়া হয়েছিল, প্রায়ই হতো। প্রিয় কাকুর কি আমাকে মনে আছে? লবের সঙ্গে ঠাকুর দেখতে বেরিয়ে আমার কথা পড়ছিল কি তোমার মনে? লব কি আমার কথা বলে মা? সে কি এখনো আমাকে কুচ বলে নাকি ঠিক ঠিক বলতে পারে? আগে আগে আমার সঙ্গে দেখা করতে এসে বাবার সঙ্গে তর্ক করে ফিরে গেছো মা, আমি জানতেও পারিনি। হরিশ দাদা পরে আমাকে বলেছে। এবার এসো মা, এবার আমি ঠিক জানতে পারবো। আমি তোমার সঙ্গে থাকবো মা। সীতা কি শুধু লবকে নিয়েছিল? সে তো কুশকেও তার সঙ্গে রাখতো। তুমি কেন পারবে না মা? তোমার নাম সীতা নয় বলে তোমার নাম শর্মিলা, তাই? আমি কিন্তু তোমার সঙ্গে থাকবই, কিন্তু তোমার সঙ্গে চলে যাব না, তুমি থাকবে আমাদের সঙ্গে। আগে আগে বিজয়া দশমীর দিন ঠাকুর ভাসান চলে গেলে আমি যখন খুব কাঁদতাম, তুমি বলতে, কেঁদো না বাবা, মা দুর্গা ছেলে বলে নিয়ে কৈলাসে না ফিরলে মহাদেবের যে কষ্ট হয়। মহাদেব একা একা থাকেন কি করে? বাবাকে ছেড়ে তাই তো আমিও থাকতে পারবো না মা। বাবার একা থাকতে কষ্ট হবে আমি জানি। বাবা আমাকে কোথাও ছাড়ে না আজকাল। আমার স্কুল আর বাবার অফিস বাদ দিলে সারাক্ষণ আমরা একসঙ্গে থাকি। মাঝে মাঝে মনে হতো কেন আমি ঠাম্মার বাড়ি যাব না, কেন যাব না মামার বাড়ি, টানিমাসির বাড়ি, পিসিমণির বাড়ি। তখনই মনে হয় বাবা যেতে পারবে না, যে বাবা যে তাহলে একলা হয়ে যাবে, একেবারে একলা। মা গো, তুমিও কি বাবার মতো একলা হতে ভয় পাও আজকাল? লব কি তোমাকে ছেড়ে কোথাও যেতে চায় না মা? ঠিক আমারই মতো। মাঝে মাঝে মনে হয় ভাগ্যিস আমরা দুজন, তোমরাও দুজন, তিনজন হলে কি হতো, কিংবা একজন হলে। এবার যদি তুমি আসো মা, তোমাকে আমি বেঁধে রেখে দেবো মা, তোমাকে আর লব ভাইকে। কি দিয়ে বলো তো? ভাবছো ওই লম্বা স্কিপিং রোপটা দিয়ে, কিংবা শক্তপোক্ত কোনো দড়ি দিয়ে? পারলে না তো? ওই ছবিটা দিয়ে, পড়ার টেবিলের টেবিল কাভারের নিচে যেটা আমি লুকিয়ে রেখেছি, ওই ছবিটার নিচে লেখা আছে বিজয়া দশমীতে আমরা 81। ছোট্ট লব বাবার কোলে, তোমার কোলে আমি, মাঝখানে মেঝেতে হরিশ দাদা। বাবা সব ছবি কিভাবে যেন বাড়ি থেকে সরিয়ে দিয়েছে। বাবা ভেবেছে এই সব ছবি দেখে তোমার আর লবের কথা ভেবে আমি মন খারাপ করব। বাবা কি জানে মা আমার কত মন খারাপ? তুমি কি জানো মা? জানে বোধহয় শুধু ওই ছবিটা। ওই ছবিটার সঙ্গে আমি কত গল্প করেছি। আমার চোখের জলে ওই ছবিটার এখান ওখান কতবার পিছিয়ে উঠেছে। মা গো, মা দুর্গা কৈলাসে ফেরেন মহাদেবের জন্য। তুমি ফিরে এসো আমার জন্য, ওই ছবিটার জন্য, প্রতি বছর ছবিটাকে নতুন করে তোলার জন্য। তুমি ফিরে এসো মা, তোমরা ফিরে এসো। তুমি ফিরে এলে তোমাকে প্রণাম করব। লবকে দেব অনেক আদর আর ভালোবাসা। ইতি তোমার আদরের কুশুবাবু। 23শে আশ্বিন 1393।
বাংলা তারিখটা কোত্থেকে পেলাম বলো তো? খবরের কাগজ থেকে। তুমি শিখিয়েছিলে যে। ছোট্ট ছোট্ট সেই ছেলেটির দুঃখ, তার মাকে সে চিঠি লিখছে বিজয়া দশমীর দিন। সুনেত্রাদির লেখা, সুনেত্রাদি নেই, কিন্তু যখন ছিলেন তখন এই লেখাটি আমি পড়েছিলাম একবার পুজোর রেকর্ডিংয়ে। সুনেত্রাদি শুনে খুশি হয়েছিলেন। সুনেত্রাদির আরেকটি পরিচয় আছে, অনেক সময় ছেলে মেয়ের পরিচয়ও তো বাবা মার পরিচয় হয়, সেটা বাবা মার কাছে খুব গর্বের। পরমব্রত আমাদের প্রিয় অভিনেতা ভাই, তার মা সুনেত্রাদি একটি সংবাদ মাধ্যমে কাজ করতেন। তো যাই হোক, ওনার বেশ কয়েকটি লেখা আমি মঞ্চে বহুবার পড়েছি, তার মধ্যে এটি একটি, তো সেটি শোনালাম। এবার আপনাদের একেবারে শেষ পর্বের দু একটি অনুরোধ, আমি কবিতা সিংহের একটি কবিতা শোনাবো। শুভদার যেহেতু অনেকগুলি কবিতা আমি আজকে শুনিয়েছি, আমি সেই মেয়েটি, এটাও আমার 1997 HMV থেকে যে অ্যালবাম বেরোয় আমি সেই মেয়ে, যেটা চিরকালীন হিট, সেই অ্যালবামেরই কবিতা। সেখানে দুটি কবিতা ছিল আমি সেই মেয়ে নামে, একটি আমি সেই মেয়ে, সেটি শুভ দাশগুপ্তের লেখা, যেটি বেশি শুনেছেন আপনারা, আরেকটি আমি সেই মেয়েটি, এটি কবিতা সিংহের লেখা, সেটি আমি শোনাচ্ছি। তারপর আপনাদের অনুরোধের কন্যাশ্লোক। আমি সেই মেয়েটি। আমি সেই মেয়েটি যার জন্মের সময় কোনো শাঁখ বাজেনি, জন্ম থেকেই যে জ্যোতিষীর ছকে বন্দী, যার লগ্ন রাশি রাহু কেতুর দিশা খোঁজা হয়েছে না তার নিজের জন্যে নয়, তার পিতার জন্যে, তার ভাইয়ের জন্যে, তার স্বামীর জন্যে, তার পুত্রের জন্যে, কিন্তু যার গর্ভ থেকে আমার জন্ম, সেই মায়ের কথা বলেনি কেউ। আমি সেই মেয়েটি যে জন্ম থেকেই বিবাহের জন্য বলি প্রদত্ত, যার বাইরের চেহারা, চোখ, নাক, ত্বক, চুল রং নিয়েই দর কষাকষি, কালো না ফর্সা, খাদা না টিকলো, লম্বা না বেটে, কুতকুতে না টানা টানা, যার মাথার বাইরেটা নিয়েই সকলের মাথা ব্যথা, মাথার ভেতরটা নিয়ে কারো কোনো মাথা ব্যথা নেই। আমি সেই মেয়েটি যে ছোটবেলা থেকেই শুনেছে জোরে জোরে কথা বলতে নেই, চেঁচাতে নেই, ছুটতে নেই, হাসতে নেই, এমনকি কাঁদলেও তা লুকিয়ে লুকিয়ে। আমি সেই মেয়েটি যাকে বলতে নেই খিদে পেয়েছে, ঘুম পেয়েছে, ইচ্ছে করছে না, ক্লান্ত লাগছে, আর পারছি না, আর পারছি না। আমি সেই মেয়েটি 5 বছর বয়সে যে মালা দিয়েছে গঙ্গা যাত্রীর গলায়, কুলীন ব্রাহ্মণের 365তম স্ত্রীর অন্যতমা হয়ে স্বামীর গর্বে হয়েছি গর্বিনী। একাদশীর দিন অবুঝ দশমী বালিকার তৃষ্ণায় আটক ঘরের মাটি লেহন করতে করতে প্রাণ ত্যাগ করেছি। সন্তানের পর সন্তান জন্ম দিতে দিতে যন্ত্রণায় মুখ থুবড়ে পড়েছি সূতিকাগারে, জ্বলে পুড়ে মরেছি সতীদাহে। আমি বুঝতে পারিনি চাকরির জায়গায় নিজের কাজের কুশলতা দেখাতে নেই। আমি বুঝতে পারিনি আমার প্রেমিককে তার প্রেমপত্রের বানান ভুল ধরিয়ে দেওয়াটাই আমার ভুল হয়েছিল। আমি বুঝতে পারিনি যে আমি যদি কবি হতে চাই, আমার বন্ধুরা বলবে ওটা কবিতা হয়নি, পদ্য হয়েছে। আমি বুঝতে পারিনি একবিংশ শতকের শেষ সীমায় এসে দাঁড়িয়েও আজকের সমাজ বুদ্ধিমতীদের জন্য অপ্রস্তুত। আমি সেই মেয়েটি, জানেন, আমি সেই মেয়েটি যে জীবনের কয়েকটি বছর কেবল ভুলের পর ভুল পুনরূপী ভুল করে চলেছে। অন্ধকারের দিনে ফিরতে পারি না বলেই কি আমি অপমানের জ্বলন্ত কয়লার ওপর দিয়ে হেঁটে যেতে চাই দুঃখের দিকে। আমি প্রণাম জানাই সেই প্রথম আগুনকে, যার নাম বর্ণ পরিচয়, সেই অগ্নিশুদ্ধ পরম্পরাকে, সেই সব পুরুষ রমণীকে যারা ঊনবিংশ শতকের অন্ধকারের হাতলে জ্ঞানের আলো জ্বালিয়ে এক জন্মেই আমাকে জন্ম জন্মান্তরের দরজা খুলে দিয়েছেন। আমি আজ প্রেমের জন্য ফেলে যাচ্ছি আরাম, সোপার্জিত সাতান্নের জন্য কৃতদাসের চর্বচস্য, জেগে থাকার জন্য ফেলে যাচ্ছি ভাত ঘুম, যন্ত্রণার জন্য সুখ,
জ্ঞানের জন্য আনন্দ, অমৃতের জন্য ঐশ্বর্য। আমার হাতে জ্বলছে দিশারীদের শিক্ষার মহান আগুন। আপনারা নিজের দর্পণে দেখে আমাকে চিনুন, আমাকে চিনুন, আমাকে চিনুন। আমার শেষ নিবেদনে যাওয়ার আগে আবারও বঙ্গীয় পরিষদ গুরগাঁওয়ের সকলকে আমার তরফ থেকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। এই ধরনের একটি ডিজিটাল অনুষ্ঠান শুধুই কবিতাকে ঘিরে আয়োজন আপনারা করেছেন বলে আমার খুব ভালো লেগেছে। আপনাদের আমন্ত্রণের আবারও অপেক্ষায় থাকবো। আপনাদের কেমন লাগলো আজকে? আমি এখন তো সরাসরি সেভাবে বুঝতে পারছি না, যদিও দেবাশিস আমাকে এখান থেকে বেশ কিছু মন্তব্য শুনিয়েছে ওখান থেকে বলে বলে। কিন্তু আবারও কখনো কোনো এক সময় আপনাদের সঙ্গে দেখা হবে, সরাসরি কথা হবে, মঞ্চে উঠব, সামনে আপনাদের মুখগুলো দেখতে পাবো। সেই রকম একটা সুন্দর ভবিষ্যতের স্বপ্ন রইল মনে মনে। কন্যা শ্লোক, বন্দনা শ্লোক, মল্লিকার কবিতা মিলেমিশে যাক আজকে শুভ বিজয় আর শেষ লগ্নে। হে ভগবতী মহামায়া, তুমি ত্রিগুণাত্মিকা, তুমি রজগুণে ব্রহ্মার গৃহিণী বাগদেবী, সপ্তগুণে বিষ্ণুর পত্নী লক্ষ্মী। দেবলোকের মহাপরাক্রম যোদ্ধাগণ, শাশ্বত প্যাট্রিয়ার্ক পুরুষগণ যখন দানবের অত্যাচারে পরাজিত ও বিধ্বস্ত, যখন দৈত্যের রণহুঙ্কারে বিশ্ব চরাচর কম্পমান, তখন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের পরামর্শে এক অপরূপ রণদেবী নির্মিত হলেন। নারী গর্ভজাত সাধারণী নন, তিনি পুরুষের রণোন্মাদ আকাঙ্ক্ষায় সৃষ্ট মহিষাসুরমর্দিনী। পুরুষ দেবতারা একে একে তাঁর হাতে অস্ত্র তুলে দিলেন। পরাজিত দেবতাদের তেজপুঞ্জ থেকে তিনি হয়ে উঠলেন তেজস্বিনী পরমারূপবতী জ্যোতির্বলয়। দেবতাদের কার্যসিদ্ধির জন্য তিনি সজ্জিত হলেন। পিতা হিমালয় দিলেন সিংহবাহন, বিষ্ণু দিলেন সুদর্শন চক্র, নীলকণ্ঠ দিলেন শূল, যম আনলেন কালদণ্ড, কালদেব দিলেন খড়গ, চন্দ্র দিলেন অষ্টচন্দ্র শোভা চর্ম, সূর্য দিলেন ধনুর্বাণ, বিশ্বকর্মা অভেদ বর্ম, ব্রহ্মা কমণ্ডলু, কুবের রত্নহার, আর ভক্তজন দিলেন ফুল ফল অর্ঘ্য। দেবপুরুষগণ নানা অস্ত্র অলঙ্কারে সেই মহামানবীকে রণদেবী সাজিয়ে রণহুঙ্কারে 10 দিক নিনাদিত করে ধ্যানমন্ত্রে অভিনন্দিত করলেন। অমরাবতীতে যিনি ইন্দ্রাণী, বরুণালয়ে যিনি অম্বিকা, যমালয়ে যিনি কালরূপা এবং কুবের ভবনে শুভা, যে মহানন্দা অগ্নিকোণে, যে বায়ুকোণে মৃগবাহিনী, নৈঋতে যিনি রক্তদন্তা, ঈশানের শূলধারিণী, বাংলায় যিনি কালিকা এবং ব্রজে কাত্যায়নী, শুক্লপক্ষে যিনি একাদশী এবং কৃষ্ণপক্ষে নবমী, সর্বজনের ক্ষুধা যার পেটে, সব সাগরের তৃষ্ণা, ঘরে যে ঘরণী, পথে ভিখারিণী, নারী গর্ভের কন্যা, অফিসে কর্ত্রী, বিমান চালিকা, মহাগ্রন্থের লেখিকা, জাগো জাগো দেবী হে মহামানবী, পৃথিবীর হাসি কান্না। আমার দুর্গা পথে প্রান্তরে স্কুল ঘরে থাকে, আমার দুর্গা বিপদে আপদে আমাকে মা বলে ডাকে, আমার দুর্গা আত্মরক্ষা, শরীর পড়বে মন না, আমার দুর্গা নারী গর্ভের রক্ত মাংস কন্যা, আমার দুর্গা গোলগাল মেয়ে, আমার দুর্গা তন্নি, আমার দুর্গা কখনো ঘরোয়া কখনো আগুন বহ্নি, আমার দুর্গা মেধা পাটেকার, তিস্তা শীতলাবাদেরা, আমার দুর্গা মোম হয়ে জালে অমাবস্যার আধেরা, আমার দুর্গা মণিপুর জুড়ে নগ্ন মিছিলে হাঁটে, আমার দুর্গা কাস্তে হাতুড়ি আউশ ধানের মাঠে, আমার দুর্গা ত্রিশূল ধরেছে স্বর্গে এবং মর্তে, আমার দুর্গা বাঁচতে শিখেছে নিজেই নিজের শর্তে।
আন্দোলনে উগ্রপন্থে, শিক্ষাব্রতে কর্মযজ্ঞে, রান্নাঘরে আতুর ঘরে মা তুঝে সালাম। অগ্নিপথে যুদ্ধ জয়ে, লিঙ্গ সাম্যে শ্রেণী সাম্যে, দাঙ্গা ক্ষেত্রে কুরুক্ষেত্রে মা তুঝে সালাম, মা তুঝে সালাম, মা তুঝে সালাম। নমস্কার, শুভরাত্রি।